আজকে একটা শিরোনাম নিয়ে কথা বলি আপনাদের সামনে। বে অফ বেঙ্গল কনফারেন্স আয়োজনে বেশি বাধা দেন সাবেক দুই মন্ত্রী। জিল্লুর রহমান জিল্লুর রহমান এই তথ্যটা প্রকাশ করছেন। জিল্লুর রহমানকে আপনারা সবাই চেনেন, তৃতীয় মাত্রার সঞ্চালক, খুবই জনপ্রিয় একজন সঞ্চালক। তিনি হচ্ছেন সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস এর হচ্ছে পরিচালক, নির্বাহী পরিচালক। তিনি অতীতের কথা বলেছেন যে একটা আন্তর্জাতিক সম্মেলন সেটা আয়োজনে কিভাবে বাধা দেওয়া হতো তার একটা অভিজ্ঞতা তিনি তুলে ধরেছেন। এসব দর্শক বলছে এই কারণে যে এগুলি অনেক অজানা তথ্য আপনাদের সামনে বলার চেষ্টা করি, এই কারণে যে শেখ হাসিনা 15 বছর যে শাসন চালিয়েছেন সেই শাসনের ভেতরে কি ছিল, তার রূপগুলো কি ছিল, এখন কিন্তু অনেকে ওই সময় বলতে পারেননি। এখন কিন্তু আস্তে আস্তে আমরা জানতে পারছি যে তারা মুখ খুলছেন। এখানে তিনি বলছেন যে সংবাদ সম্মেলনে এই উপলক্ষে বে অফ বেঙ্গল কনভারসেশন 2024 উপলক্ষে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। আগামীকাল শনিবার তৃতীয়বারের মতো শুরু হচ্ছে বে অফ বেঙ্গল কনভারসেশন। এবারের প্রতিপাদ্য হচ্ছে একটি ভঙ্গুর বিশ্ব। এবার আয়োজনের উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সংবাদ সম্মেলনে কনফারেন্সের বিস্তারিত তুলে ধরেন সিজিএস এর নির্বাহী পরিচালক জিল্লুর রহমান। প্রথম দুবার বে অফ বেঙ্গল কনভারসেশন আয়োজনে তিক্ত অভিজ্ঞতা কথা জানান তিনি বলছেন যে সাবেক সরকারের আমলে তাদের আয়োজনের স্থানীয় স্পন্সর এবং ব্যবসায়ীদের গোয়েন্দা সংস্থার কার্যালয়ে নেওয়া হয়েছে। দেখেন, সমস্ত জায়গায় মানে শেখ হাসিনার সময় যেভাবে গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থাগুলো, তার মধ্যে ডিজিএফআইকে যেভাবে ব্যবহার করা হয়েছে, কোনো সামরিক শাসন মানে সামরিক শাসকরা বোধহয় এইভাবে ডিজিএফআইকে ব্যবহার করেনি, যেটা শেখ হাসিনার সময় ব্যবহার হয়েছে। গণমাধ্যম থেকে শুরু করে রাজনীতি, সকল ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্য, সেটা তো শুনলেনই। ওই যে ইসলামী ব্যাংকের যেই পরিচালকদের কাছে এমডি বা অন্য ব্যাংকের এমডি, যে তাদেরকে ডিজিএফআই অফিসে ডেকে নিয়ে জোর করে শেয়ার লেখাতে বাধ্য হতো, এবং এইভাবেই 7টা ব্যাংক চলে গেছে এস আলমের হাতে, এবং এর সমস্ত কিছু করেছে হচ্ছে ডিজিএফআই। তো এই কথাটা কিন্তু আবারও আসলো যে একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স হবে বেসরকারি আয়োজনে। তো ঠিক আছে, তো সমস্যাটা কি? তা রাষ্ট্রবিরোধী হলে ব্যবস্থা নাও, কোনো যদি মানে পয়েন্ট থাকে তেমন কিছু। বলছেন যে যারা আয়োজন স্পন্সর এবং ব্যবসায়ী তাদেরকে ডেকে নিয়ে নেওয়া হয়েছে যাতে তারা এই আয়োজনে কোনো পয়সা না দেয়। সাবেক তথ্যমন্ত্রী হাসান মাহমুদ এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ফোন করে এমন আচরণ করেছেন যে ব্যবসায়ীদের মধ্যে যাদের সঙ্গে জিল্লুর রহমানের দীর্ঘদিনের সম্পর্ক ছিল তারা আর কথা বলতে চাইতেন না, দেখাও করতে চাইতেন না। পরে দ্বিতীয়বারের আয়োজনে কোনো অংশীদার পাননি তিনি। দুই মন্ত্রীর বাধার কারণে অনেকে চেকে টাকা দিতে চাননি যে ওটার ডকুমেন্ট থাকবে। ভয়ভীতির কারণে রাস্তায় থাকা অবস্থায় নগদ টাকা দিয়েছেন বলেও জানান জিল্লুর রহমান। মানে রাস্তার মধ্যে দেখিনি ভাই এই যে টাকা দিলাম, মানে এই অবস্থা। জিল্লুর রহমান সহ তার সহকর্মীদের নানাভাবে হেনস্থা করা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। আগের দুবার সিজিএস এর এই আয়োজনে অতিথিদের না আসার জন্য বিভিন্ন হাইকমিশন থেকে নিরুৎসাহিত করা হয়েছে বলে জানান জিল্লুর রহমান। বলা হতো সিজিএস সরকার বিরোধী। এমনকি বাংলাদেশ থেকে দক্ষিণ এশীয় বিভিন্ন দেশের অতিথিদের ফোন করে না আসার জন্য বলা হতো। চিন্তা করেন কত ন্যাক্কারজনক ঘটনা। প্রথমবার 2022 সালের আয়োজনের অভিজ্ঞতা প্রসঙ্গে জিল্লুর রহমান বলেন, বিভিন্ন গণমাধ্যমকে আয়োজনের খবর প্রকাশ করতে নিষেধ করা হয়েছে। দেশের 5-7টি পত্রিকা ছাড়া কেউ কোনো খবর ছাপেনি। গোয়েন্দা সংস্থাগুলো দেশীয় অতিথিদের ফোন করে নিষেধ করত। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান হারুন রশিদ অনুষ্ঠানস্থলের পাশে দলবল নিয়ে এসে বসে থাকতেন। চিন্তা করেন, এখন শুনতো যে এরকম হারুন তার দলবল নিয়ে অনুষ্ঠানস্থলের পাশে বসে আছে, তখন কেমন লাগে? একটা সন্ত্রস্ত পরিবেশ, ওই পরিবেশটা তারা তৈরি করছে। 2022 সালের আয়োজনের জন্য 6 মাস আগে একটি হোটেলে বুকিং দেওয়া হয়, কিন্তু সরকার চায় না বলে তারা আয়োজনের 15 দিন আগে বাতিল করে দেয়। সে বছর সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাক
আধা ঘন্টা বসে থেকে বক্তব্য না দিয়ে চলে যান তাদের বাধার কারণে। আব্দুর রাজ্জাক, হ্যাঁ, কারণ হাসান মাহমুদ তাকে ফোন করে চলে যেতে বলেন। চিন্তা করেন। আরেক সাবেক মন্ত্রী তাজুল ইসলাম গেট থেকেই ফিরে যান। দ্বিতীয়বারের আয়োজনে শুধু সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান অংশ নেন। আমি এম এ মান্নানের জন্য দুঃখ করি যে তাকে আসলে অ্যারেস্ট করে তাকে করা উচিত ছিল না। মানে কোনো কোনো ক্ষেত্রে ছাড় দিতে হবে, একেবারে সবাইকে এক পাল্লায় মাপা ঠিক না, সেই কথাটা বলি। আমি জানি এই কথা বলার জন্য কেউ অনেকে আমার জন্য ক্ষিপ্ত হন আর কি। যাই হোক, একটু পরিস্থিতিটা ভয়াবহতা তুলে ধরলেন আর কি। আমি ওইটাই বললাম যে মানে বেসরকারি কোনো আয়োজনকে বা যারা তাদেরকে দেখতে পারে না তারা যদি কোনো উদ্যোগ আয়োজন নিত তাহলে কি অবস্থা হতো। আমি তো বললাম তো যে আমার মতন, মানে আমি তো মধ্যপন্থী একটা মানুষ, আমি সহ যারা ভিন্ন মতের কোনো মানুষ কোনো গণমাধ্যমে চাকরি করতে পারেনি, সবাইকে চাকরিচ্যুত করছে। আর যারা ভিন্ন মতের মানুষ তারা আপোষ করছে, তারা দেখাইছে যে না আমরা মানে আমাদের মতাদর্শ পাল্টাইছি, তারা পারছে, তাদের সমস্যা হয়নি, তারা লুকায় থেকে। তো এইটা জানি না, এটা হয়তো এই সুবিধাবাদিতা হয়তো তারা তাদের জীবন জীবিকার জন্য একটা বলে লাভ নেই আর কি। যাই আসি অন্য কথায়। দিলুর রহমান বলছেন যে এই ধরনের আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশেই সরকারের সমর্থন থাকে, তারা সরকারের কাছ থেকে অন্য কোনো সহায়তা চান না। সরকার যেন বাধা না হয়ে দাঁড়ায় এই ধরনের আয়োজনের মধ্য দিয়েই বাংলাদেশের ব্র্যান্ডিং হয়। পরবর্তীতে পরিস্থিতিতে বর্তমান অন্তর্বর্তী সরকারের সময় কোনো বাধা পাননি জানিয়ে দিলুর রহমান বলেন এবারের পররাষ্ট্র এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহযোগিতা করেছে। সমস্যা হলো এটাই, এখন হয়তো সরকারের সুদৃষ্টিতে আছে, পরে দেখা গেল যে কোনো কারণে সরকারের সুদৃষ্টিতে নেই, তখন কি আবার একই পরিস্থিতির উদ্ভব হবে? আল্লাহর কাছে প্রার্থনা করি এইরকম শেখ হাসিনার শাসনে যা যা হয়েছে তা যাতে আর কোনো আমলে আর এটা না হয়। তারেক রহমান কালকে একটা প্রতিশ্রুতি দিয়েছে, আমার খুবই ভালো লেগেছে, যে গণমাধ্যম তো বটেই, এমনকি ইউটিউব, সোশ্যাল মিডিয়া, ফেসবুকেও কোনো সমালোচনা, আলোচনা বা কারোর মতাদর্শ প্রচারের ক্ষেত্রে তারা বাধা দেবে না। এটা একটা বড় একটা রাজনৈতিক কমিটমেন্ট। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।